পিআর পদ্ধতি, বাংলাদেশ সমসাময়িক রাজনীতি, আগামী নির্বাচন সহ দেশের সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই। আশা করি আপনি আমাদেরকে সময় দিবেন। ইনশাআল্লাহ, অবশ্যই সময় দেবো। পিআর সিস্টেমটা এখন পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় একটা নির্বাচন পদ্ধতি। জনপ্রিয় হওয়ার কারণে প্রায় 91টা দেশে পিআর পদ্ধতিতে এখন কোথাও আংশিক কোথাও পরিপূর্ণভাবে এই পিআর পদ্ধতিটা চালু আছে। এবং বাংলাদেশেও যে এই পিআর পদ্ধতিটা বর্তমানে জনপ্রিয় হচ্ছে তার প্রমাণ হলো গতকালকে একটা সার্ভে রিপোর্ট আপনারা দেখেছেন। পিআরের পক্ষে এবং বিপক্ষে প্রায় 71% মানুষ মনে করে যে পিআর সিস্টেমে নির্বাচন হওয়া দরকার। তার মানে বাংলাদেশেও এই পদ্ধতিটা এখন জনপ্রিয় পদ্ধতি। কেন তাহলে এটাকে আমরা এখন জনপ্রিয় বলছি, পৃথিবীতে কেন এর? দেখুন, আমরা বিগত 54 বছর ধরে যে পদ্ধতিতে বাংলাদেশে আমরা ভোট দিয়ে এসেছি, দেশের মানুষ ভোট দিয়েছে, সেখানে যে ভোটের সিনারিওগুলো আমরা দেখতে পাই সেটি হলো ভোটের সময়টাতে এখানে পেশি শক্তির একটা বড় ব্যবহার তৈরি হয়। যখন ব্যক্তিকেন্দ্রিক নির্বাচন হয় তখন সবাই মরিয়া হয়ে ওঠে। ব্যক্তি মানে দলের চাইতেও একজন ব্যক্তিকে জিততে হবে। কখনো কখনো একই দলেরই দুইজন এখানে নমিনেশন পেয়ে যায়, পেয়ে তখন দেখা যায় যে দুইজন প্রতিদ্বন্দ্বী হয়ে যায় একেবারে। এখানে পেশি শক্তি ব্যবহার করে, যে যত বেশি পেশি শক্তি ব্যবহার করতে পারে সে উইন হওয়ার পরে, এরকম একটা সিস্টেম কিন্তু বাংলাদেশে বিগত 54 বছর হয়ে আসছে। আবার এখানে কালো টাকার একটা বড় ব্যবহার হয়, নমিনেশন বাণিজ্য। যার টাকা আছে দলকে কনভিন্স করে টাকা দিয়ে তারা নমিনেশন নিয়ে ফেলে, যার কারণে মমতাজের মতো মানে একেবারেই বলা যায় যে অশিক্ষিত, মানে যার মানে এমপি হওয়ার মতো ন্যূনতম যোগ্যতা যার নেই, সেও এমপি হয়ে চলে আসতেছে। সে এসে সংসদে কী বল? বিগত সংসদে আমরা দেখেছি কিছু এমপিরা কোথায় বলতে পারে না, একটা রিটেন পেপার সে থ্রোলি পড়তে পারছে না। তার মানে আসলে এই যে পেশি শক্তি এবং কালো টাকার ব্যবহারের কারণে এরা এমপি হয়ে আসছে। এরা আসলে এমপি হওয়ার মতো যোগ্যতা তার ছিল না। এটা 54 বছরের সিনারিও কিন্তু এখানে। এরপর আমরা যেটা দেখি যে কেন্দ্র দখল হয়ে যায়, ভোট কেন্দ্র দখল হয়ে যায়, ব্যালট বাক্স ছিনতাই হয়ে যায়। এগুলোও কিন্তু এই বর্তমান নির্বাচনের একটা সিস্টেম। এরপরে সবচেয়ে বড় কথা হলো যে সবাই প্রত্যেকে ভোট দিতে চায় যে তার ভোটের একটা প্রতিফলন ঘটুক, তার ভোটটা যেন নষ্ট না হয়ে যায়। কিন্তু বর্তমানে যে পদ্ধতিতে এখন নির্বাচন হচ্ছে সেখানে দেখা যায় সকল ভোটারদের ভোটের প্রতিফলন ঘটে না। তাহলে একজন ব্যক্তি হয়তো 71,000 ভোট পেল, তাকে হয়তো আমি ভোট দিয়েছি। আরেকজন ব্যক্তি 75,000 ভোটে বিজয়ী হলো, সেখানে অন্যরা ভোট দিয়েছে। এই যে 71,000 আমরা যারা ভোট দিলাম যাকে, সে তো পরাজিত হয়ে গেল। পরাজিত হওয়ার কারণে আমার ভোটের এই 71,000 ভোটের কিন্তু প্রতিফলন ঘটলো না। তারপরে আমার ভোটটা নষ্ট হয়ে গেল। আমার ভোটটা নষ্ট হয়ে গেল না এই অর্থে কেউ যদি আমি আমার আসনে ধরলাম এক্স, তাকে আমি ভোট দিয়েছি, সে 15% পেয়েছে। ওয়াই কে আরেকজন ভোট দিয়েছে, সে 13% পেয়েছে। আবার জেড কে একজন ভোট দিয়েছে, সে হয়তো 20% পেয়েছে। এই তাদের এই পার্সেন্টেজের সমন্বয় করে হয়তো চতুর্থ এলএমএনওপি কাউকে দেয়া হবে, হচ্ছে এখানে নির্বাচিত করা হবে, বা দল তাদের সিদ্ধান্ত নিয়ে তাকে ভোটের সমষ্টির মাধ্যমে নির্বাচিত করা হবে। আমি আমার কাঙ্ক্ষিত প্রার্থীকে পাচ্ছি না, আবার ওই প্রার্থী সেইখানে যাকে হয়তো আমি চাচ্ছি না, সে হয়তো আবার সেখানে গিয়ে প্রার্থী হলো। তার দলের পক্ষ থেকে যারা অধিক যোগ্যতা সম্পন্ন এমপি হিসেবে যিনি কাজ করতে পারবেন। আসলে এমপিদের কাজটা কি? একজন এমপির কাজ কিন্তু সে আইন প্রণেতা, দেশের জন্য, জনগণের জন্য, তার এলাকার জন্য সে ভালো কিছু আইন তৈরি করবে। তো সুতরাং একটা এলাকা থেকে যিনি যোগ্য, যিনি এই কাজে পারদর্শী, সেই কিন্তু উঠে আসবে। কিন্তু বর্তমান পদ্ধতিতে কিন্তু ওইরকম যোগ্য ব্যক্তিরা উঠে আসছে না। উঠে আসছে হলো যার টাকা আছে, যার। তো এতে করে তো জনগণই ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ জনগণ যেটা মনে করছে যে আমার এলাকার উন্নয়ন, আসলে উন্নয়নমূলক কাজগুলোর সাথে সম্পৃক্ত কিন্তু হলো লোকাল গভর্নমেন্টের, অর্থাৎ স্থানীয় প্রশাসন যারা আছে, মেম্বার, চেয়ারম্যান, যারা উপজেলা চেয়ারম্যান, মূলত তাদের কাজ কিন্তু হলো এলাকার ডেভেলপমেন্ট, এলাকার মানুষের সাথে লেগে থেকে এলাকার কাজগুলো করা, এবং এই কাজে সামগ্রিকভাবে হেল্প করবে হলো এমপিরা।
যারা আইন প্রণেতা সংসদে এই কাজগুলোই পাশ করবে, ওই এলাকার জন্য কী করা দরকার ওটা পাশ করবে হলো এমপি সাহেব, কাজ করবেন হলো লোকাল গভর্নমেন্ট। তো এতে করে তো জনগণের কোনো, জনগণ তো কাজ পেয়ে যাচ্ছে, জনগণ যখন দেখবে যে মানে আমার লোকাল গভর্নমেন্টে যারা আছেন তারা আমার কাজগুলো করে ফেলতেছেন, আর যিনি এমপি নির্বাচিত উনি তো সংসদে বসে আমাদের জন্য তিনি কাজ করে, তিনি আমাদের আমার ভালো কিছু করার জন্য কিছু আমাদের কর্মসূচি পালন করছে, সেখানে উদ্যোগ নিচ্ছে। সুতরাং জনগণের কিন্তু এখানে ক্ষতি হচ্ছে না, দেশের জন্য কল্যাণ হচ্ছে, জনগণও উপকৃত হচ্ছে। আরেকটা দেখুন, এখানে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হওয়ার কারণে যেটা হচ্ছে যে ফেসিবাদী হওয়ার একটা পসিবিলিটি তৈরি হয়ে যাচ্ছে, যে যখন কোনো একটা রাজনৈতিক দল ছলে বলে কৌশলে অথবা কোনো কারণে সে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল, একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার ফলে সে কী করে, একেবারে সংবিধানকে নিজের মতো করে কাটছাট করে ফেলে, নিজের মতো করে সে সব কিছুকে গুছায় ফেলে, যাতে করে এই যে বর্তমান যিনি বিগত মানে যিনি ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, খুনি ফেসিবাদী, তো কীভাবে তিনি ফেসিবাদী হয়ে উঠলেন? এইভাবেই তো, এই বর্তমান পদ্ধতিতে যখন তিনি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েই প্রথমেই 2009 সালে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরপরই তিনি কিন্তু সংবিধানকে নিজের মতো করে পরিবর্তন করেছেন। এই 16টা বছর কিন্তু তার মতো করে তিনি রাষ্ট্রপতি। এখানে যদি এককভাবে তিনি সংখ্যাগরিষ্ঠতা না পেতেন, শক্তিশালী যদি একটা বিরোধী দল থাকতো, সংসদে যদি সকল দলের প্রতিনিধিত্ব থাকতো, তাহলে কিন্তু সকল কাজের ক্ষেত্রে সংসদ সদস্য কথা বলতেন এবং একটা রাষ্ট্র ফেসিবাদী হওয়ার সুযোগটা পেত না। দেখুন, পিয়ার পদ্ধতিতে সকল রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি পাঠানোর একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। 54 বছর স্বাধীনতার 54 বছরে হাতে গোনা কয়েকটা দল কিন্তু তারা সংসদে তাদের প্রতিনিধি পাঠাতে পেরেছে কম বেশি, বাট অধিকাংশ দল কিন্তু তাদের এখন পর্যন্ত একজনও এমপি নির্বাচিত হয় নাই। যার কারণে কি হচ্ছে, তারা সংসদের বাইরে থেকে সবসময় আন্দোলন সংগ্রাম, একটা সরকারকে অস্থিতিশীল করার জন্য যাবতীয় তারা কর্মকাণ্ড পরিচালনা করে। কিন্তু এই দলকে যদি সুযোগ দেওয়া হয়, সে পেয়ার পদ্ধতির মধ্য দিয়ে তার প্রতিনিধি যদি সংসদে যায়, তাহলে সংসদ শক্তিশালী হবে, সংসদের কাঠামোটা শক্তিশালী। সে বাইরে না কথা বলে, তার কথাগুলো কিন্তু সে সংসদে গিয়ে বলবে, ওখানে জনগণের কথা বলবে, ওইখানকার রাষ্ট্রের সংস্কারের জন্য সে কথা বলবে। তার মানে যখন কেউ সংসদে কথা বলতে পারে, তার মত প্রকাশ করতে পারে, তখন তার বাইরে কথা বলতে হচ্ছে না, তাই না? এইভাবে কিন্তু অস্থিতিশীলতাটাও কিছুটা কমানো সম্ভব, সংসদকে শক্তিশালী করা সম্ভব, কার্যকর করা সম্ভব। অবলম্বী বা ধর্মাবলম্বী রয়েছে, এদেরও তো প্রতিনিধিত্ব আসবে, সেক্ষেত্রে কোনো বিভক্তি হচ্ছে কি? বরঞ্চ সবাইকে নিয়ে দেশটাকে তৈরি করতে হবে। এই দেশটা আমাদের সবার, সকল ধর্ম মতের এই দেশটা, সুতরাং সবাইকে নিয়ে দেশ গড়তে হবে, কাউকে বাদ দিয়ে দেশ কখনো করা সম্ভব না। এখানে কে সংখ্যাগরিষ্ঠ কে সংখ্যালঘু এটা বলার কোনো সুযোগ নেই, সবাই দেশের নাগরিক, সবাই দেশের উন্নয়নের জন্য, ডেভেলপমেন্টের জন্য তারা কন্ট্রিবিউশন করতে পারে, সেই সুযোগটা করে দিতে হবে আমাদের। সেই সুযোগটা যদি করে না দিতে পারি, তাহলে তাদের কন্ট্রিবিউশনটা তো দেশের জন্য থাকছে না, যার কারণে তারাও পিছিয়ে থাকতেছে, দেশও তাদের ইয়ে থেকে মানে তাদের যে অবদান থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য আমি মনে করি এখানে কোনো নতুন করে সংঘাত বা ইয়ের কোনো সম্ভাবনা নেই। ফ্যাসিবাদের দিকে ফিরে যাওয়ার সম্ভাবনা আছে? আপনি যেমনটা বলছিলেন যে এই ব্যবস্থার কারণেই ফ্যাসিবাদী ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। এখনো যথেষ্ট সময় আছে, সকল রাজনৈতিক দলগুলোকে এই ব্যাপারে ঐক্যমত হতেই হবে, দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে, আদারওয়াইজ দেশ ভিন্ন দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি আমরা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসি, দেশের জনগণের জন্য কাজ করতে চাই, তাহলে জনগণ যেটা চায় সেটাকে আমরা সবাই জনগণের কথা বলি, কিন্তু মানে জনগণ কি বলছে ওইটা কিন্তু আমরা বলছি না। তো আমাদের যে দলটা বিএনপি, তারা পিআর চাচ্ছে না, তো বিএনপি সহ হাতে গোনা 2-1টা দল শুধু পিআরের বিপক্ষে, বাকি অধিকাংশ দল কিন্তু পিআরের পক্ষে। অধিকাংশ দল যখন পিআরের পক্ষে, 71% মানুষ যখন পিআরের পক্ষে, কেন এখানে বিএনপি এর বিরোধিতা করবে? এখানে 70%টা তো একটা প্রাইভেট পরিসংখ্যান, না প্রাইভেট। একই সঙ্গে এই 71% কে ধরে তো আর বাংলাদেশের সমগ্র নাগরিক, টোটাল বাংলাদেশের নাগরিক উপর 71% ধরা যায় না। এই 71% একটা পার্সেন্টেজ না, এটাকে জামাত সমাবেশে বা যেভাবে 71% বলছে, এই 71%টা কি আমরা সমগ্র দেশের মানুষের উপরে ধরতে পারি না? পরিসংখ্যান তো পরিসংখ্যান, সবসময় পরিসংখ্যান তো আর 100% লোককে নিয়ে হয় না। যে কোনো জরিপ হয় হলো প্রত্যেকটা সেক্টর থেকে কিছু মানুষকে নিয়ে একটা জরিপ হয়, সেই জরিপের এই জরিপের রেজাল্ট যে 100% হয় তাও না, কিন্তু এখান থেকে একটা বোঝা যায়, একটা আস করা, অনুমান করা যায়।
আমরা এই জরিপ থেকে অনুমান করতে পেরেছি আসলে বাংলাদেশের মানুষ অধিকাংশই হলো পিয়ারের পক্ষে। তো মানুষ, দেশের মানুষ যদি পিয়ারের পক্ষে থাকে তাহলে বিএনপি কেন পিয়ারের বিপক্ষে থাকবে? কি স্বার্থ তাতে? তাহলে কি তারা অধিকাংশ জনগণের স্বার্থের বিপরীতে গিয়ে শুধুমাত্র দলীয় স্বার্থটাকে তারা দেখতে চাচ্ছে? তারা মনে করছে যে পিয়ার পদ্ধতি গেলে তারা একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না, পিয়ার পদ্ধতি গেলে তাদের সরকার গঠনের সম্ভাবনা কম, অথবা তারা পেশি শক্তি ব্যবহার করে, কালো টাকার ব্যবহার করে যে কোনো মূল্যে তারা নির্বাচনে জয়ী হতে চায়, এই ধরনের চিন্তা তাদের মধ্যে আছে? যদি না থাকে তাহলে জনগণের এই এটা মতামত গ্রহণ করুক। অধিকাংশ দল যেটা চাচ্ছে দেশের জন্য যেটা কল্যাণকর, কারণ পিয়ারের বিপক্ষে এখন পর্যন্ত জোরালো কোনো যুক্তি তো তারা উপস্থাপন করতে পারেনি। ওই ঘুরে ঘুরে বলতেছে পিয়ার বুঝে না। পিয়ার বুঝে না কে বললো? পিয়ার যদি না বুঝতে তাহলে 71% মানুষ কিভাবে পিয়ারের পক্ষে রায় দিল? পিয়ার তো এমন কোনো জটিল বিষয় না। মানুষ ইভিএমও ভোট দিছে, ইভিএম এর বিরোধিতা করার সত্ত্বেও মানুষ কিন্তু ইভিএম ভোট দিচ্ছে। ইভিএম তো আরও জটিল বিষয় ছিল, প্রযুক্তির একটা বিষয় ছিল। আর পিয়ার তো প্রযুক্তির বিষয় না ভাই, এটা তো হলো মানুষ ব্যক্তিকে ভোট দিতে, এখন ভোট দেবে হলো দলকে। সহজ পদ্ধতি, এটা না বোঝার কিছু না। বিএনপি ঘুরে ফেরে খালি কি করতেছে, এটাকে জটিল বানানোর চেষ্টা করছে। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। যদি বিএনপি জটিল বানানোর চেষ্টা করছে, আপনারা যদি সেটাকে সহজ বানিয়ে এক কথায় কি আপনারা কোনো মেসেজ দিতে পারেন যে এটার মাধ্যমে জনগণ বুঝবে পিয়ার মিন্স এটা? হ্যাঁ, এটা তো একদম সোজা। পিয়ার মিন্স হলো আমরা দলকে ভোট দেব, দল এর মধ্য দিয়ে আমাদের যেই কারণগুলো আমি উল্লেখ করলাম, যে এই কারণ আমরা চাই আগামী দিনে বাংলাদেশ আর ফেসিবাদীর দিকে না যাক। আমরা চাই বাংলাদেশে ভোটকে কেন্দ্র কোনো পেশি শক্তির ব্যবহার না হোক। আমরা চাই বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে কোনো এখানে ভোট কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই বা এখানে কালো টাকার ব্যবহার না হোক। আমরা চাই প্রত্যেকটা ভোটের একটা মূল্যায়ন হোক। এটা যদি চাই তাহলে আসলে পিয়ারের বিকল্প কিছু নেই। পিয়ার পদ্ধতির মধ্য দিয়ে কেবলমাত্র এটা সম্ভব। যে যাই বলুক না কেন, আলটিমেটলি একটা পর্যায়ে যদি আমরা একমত না হই, আমরা যদি বলি যে ঠিক আছে আমরা এটার সাথে, তাহলে আমরা জনগণ হাতে ছেড়ে দিই, জনগণ ডিসাইড করুক, দিয়ে দিক পিয়ারের পক্ষে বিপক্ষের গণভোট দিয়ে দিক। এখানে তো বোঝা যাবে যে আসলে মানুষ কোনটা চাচ্ছে। এখন পর্যন্ত দ্বিকক্ষ বিষয়টা এখন পর্যন্ত এস্টাবলিশ না, নির্বাচনও কাছাকাছি চলে আসছে সরকারের ঘোষিত সময় অনুযায়ী। তো সে মতে আপনার কি মনে হয় এই সময়ের মধ্যে যাবতীয় সংস্কার ঐক্যমতে পৌঁছে এটাকে জুলাই সংস্কার এবং সনদকে সাংবিধানিক রূপ বা আইনি ভিত্তি দিয়ে পিআর কার্যকর করা সম্ভব হবে এই সময়ের মধ্যে? এখনো যথেষ্ট সময় আছে এটা করার মতো। সবচেয়ে বড় কথা হলো যে নতুন বাংলাদেশে আমরা ঢুকেছি, বিগত 16 বছরে মানুষ যেভাবে শোষিত হয়েছে, বঞ্চনার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, গুম খুনের শিকার হয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অনেক রক্ত, অনেক জীবনের বিনিময়ে আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে এসেছি। আমরা পুরাতনকে ভুলে যেতে চাই, পুরাতন দিনের সেই পুরাতন রাজনৈতিক বন্দোবস্তকে আমরা ছুঁড়ে ফেলে দিতে চাই। যেহেতু অনেক রক্ত, অনেক ত্যাগের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, এবং এই ত্যাগ, কুরবানি, এই বিপ্লব কিন্তু শুধুমাত্র একটা রাজনৈতিক দলের পরিবর্তে আরেকটা রাজনৈতিক দলকে ক্ষমতায় বসানো ছিল না। এই আন্দোলনের মূল চেতনাটা ছিল হলো নতুন বাংলাদেশের চেতনা, যেখানে খুন থাকবে না, দুর্নীতি থাকবে না, ধর্ষণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, যেখানে সকল মানুষের মতামত প্রতিফলিত হবে। এরকম একটা বাংলাদেশ আমরা চাই। ফেসিবাদ মুক্ত বাংলাদেশের স্বপ্ন নিয়ে এই আন্দোলন হয়েছে। আমরা চাই না যে আমাদের রাজনৈতিক ব্যক্তিগত স্বার্থের কারণে আবার সেই ধরনের কোনো সিচুয়েশন ফিরে আসে। যদি যেই দল এটা চাবে, আমি মনে করি তারা এই জুলাই গণঅভ্যুত্থানের সাথে সম্পৃক্ত শহীদ আহতদের সাথে বেইমানি করবে। আমি মনে করি স্পষ্ট তাদের সাথে বেইমানি করবে। সুতরাং নিজেদের দলীয় স্বার্থের ঊর্ধ্বে শহীদ আহতদের, যাদের রক্তের জীবনের বিনিময়ে আমরা আজকে সুন্দর রাজনীতি করার সুযোগ পাচ্ছি, আজকে সুন্দর একটা নির্বাচনের স্বপ্ন দেখছি, সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, অবশ্যই প্রত্যেকটা পদক্ষেপে তাদের মূল্যায়নটা এখানে থাকতে হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমরা কিন্তু তাদের মূল্যায়নটা করছি না। আজকে শহীদ ফ্যামিলির সাথে কথা বলেন তারা কি চায়, আহত পরিবারগুলোর সাথে কথা বলেন তারা কি চায়। টেস্ট কেস আমরা দেখেছি তো, বিএনপির সমাবেশেও মানে ওখানে শহীদ ফ্যামিলিগুলোর ব্যক্তিরা যায় শক্ত কথা বলে আসে, তাদের মুখের সামনে বলেছে যে আমরা তো শুধু নির্বাচনের জন্য, একটা দলকে ক্ষমতা বসানোর জন্য আমরা আমাদের সন্তানের জীবন দেয়নি। আজকে 1 বছর হতে চললো, আপনারা তো আমাদের পুনর্বাসনের কথা বলছেন না।
আমাদের সন্তানদের হত্যাকারীদের বিচার দৃশ্যমান হোক, এটা দিয়ে জোর জোর করে তো এটা বলছি না আমরা। সংস্কারের জোর দাবি তো আমরা করছি না। ঘুরে ফিরে আমরা শুধু নির্বাচনের কথা বলছি। দেখুন, এখন পর্যন্ত নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি হয়নি, লেভেল প্লেইং ফিল্ড তৈরি কীভাবে তৈরি হবে? দেখুন, একটা দলের নেতৃবৃন্দ যখন বলেন যে ধানের শীষ ছাড়া কেউ যদি ওখানে কেউ ভোট দেয় সে সুস্থ হয়ে ফিরে আসবে না, তার জিপ কেটে নেওয়া হবে। আবার এখনও সে সুন্দর স্বাধীনভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে, আইন শৃঙ্খলা তাকে গ্রেপ্তার করছে না, তাহলে দলীয়ভাবেও তাকে বহিষ্কার করছে না। তার মানে তাকে প্রচ্ছন্নভাবে তাকে উৎসাহিত করা হচ্ছে এই বক্তব্য যেখানে চলে সেখানে কি আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ আছে? যখন কেউ বলে যে আমরা যদি চাই 1 ঘন্টার মধ্যেই সরকারের পতন ঘটাতে পারি, তার মানে কী ধরনের হুমকি রাষ্ট্রের উপরে তারা দিচ্ছে, তাহলে কেমন করে? আজকে এই হুমকিগুলোর কারণে তো আজকে থানা থেকে আসামি ছিনতাই হয়ে যাচ্ছে। কারা করছেন? আজকে চাঁদাবাজি হচ্ছে, প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষকে হত্যা করা হচ্ছে, সাংবাদিকদের পর্যন্ত বাঁচতেছে না। সাংবাদিকদের ইট দিয়ে গত কয়েকদিন আগে গাজীপুরে আমরা দেখলাম যে কয়েকদিন আগের মিটপোর্টের সামনে পাথর মেরে হত্যা করা হলো। এই দৃশ্যটা পুরো পৃথিবীকে আন্দোলিত করেছে। এই ঘটনার রেস যেতে না যেতে আমরা আরেকটা এই সেম ঘটনা কিন্তু দেখতে হলো আমাদের গাজীপুরে। একজন সাংবাদিককে শুধুমাত্র চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে, টেন্ডারবাজদের বিরুদ্ধে কথা বলার কারণে ইট দিয়ে প্রকাশ্য দিবালোকে তাকে খুন করা হলো। তাহলে এরকম একটা অবস্থায় কেমনে সুষ্ঠু নির্বাচন সম্ভব? এই জায়গাগুলোতে পলিটিক্যাল দল হিসাবে জামায়াত ইসলামী কোনো প্রতিবাদ তাৎক্ষণিক বা আঞ্চলিকভাবে সেই জায়গাগুলোর কোনো প্রতিবাদ আমরা প্রতিবাদ করেছি। হ্যাঁ, আমরা যখন ইয়েতে ঘটনাটা ঘটলো, যখন মিটফোর্টের সামনে ঘটনা ঘটলো, তাৎক্ষণিকও প্রতিবাদ করেছি। পরবর্তী দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সারা বাংলাদেশ ব্যাপী আমরা দেশব্যাপী আমরা কর্মসূচি দিয়েছি এবং সরকারকে স্পষ্ট আলটিমেটাম আমরা দিয়েছি যে খুনিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, এটা নিয়ে যেন কেউ পার না পায়, আর নতুন করে যেন এই দৃশ্য আমাদের। কিন্তু আলটিমেটলি আসলে সরকার তো এই ক্ষেত্রে ব্যর্থ। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী সারা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে। যদি আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান থাকতো, একদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে নির্বাচনের সুন্দর পরিবেশ তারা কঠোরভাবে নির্বাচনের সুন্দর পরিবেশ নিশ্চিত করার জন্য তারা কাজ করছেন, তারা বলতেছে নির্বাচন পরিবেশ তৈরি হয়ে গেছে। অপরদিকে কেউ বলছে যে জিপ কেটে ফেলবো, তাকে তো গ্রেপ্তার করছে। তাহলে কেমনে স্বরাষ্ট্রমন্ত্রীর এই কথা মানুষ বিশ্বাস করবে যে আসলে ভোটের সুন্দর পরিবেশ? ভোটের দিন আমরা ভোট দিতে যাব, আমরা মার খাবো না, আমার হাত কেটে নেবে না, আমার পা কেটে নেবে না, আমার জিভ কেটে নেবে না, আমি কি? এবং প্রচ্ছন্নভাবে দেখা প্রশাসন, মানে যখন বিএনপি এই কর্মকাণ্ডগুলো, এই হুমকি ধুমকি, তাদের সকল অ্যাক্টিভিটিসগুলো কিন্তু প্রশাসনের উপরেও প্রভাব পড়তেছে। প্রশাসন মনে করছে বিএনপি ক্ষমতায় আসবে, সুতরাং তাদের হয়ে আমরা কাজ করি। এখন তাদের বিপক্ষে কাজ করতে গেলে আমাদেরও পরবর্তী সমস্যা হতে পারে, যার কারণে জনগণের ইচ্ছার বিরোধী গিয়ে তারাও কিন্তু একটা দলের অনুগত হয়ে কাজ করা শুরু করছে। এই অবস্থায় আসলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। আগে এই জায়গাগুলো সংস্কার হতে হবে। আমরা সবসময় সরকারকে সহযোগিতা করতে চেয়েছিলাম, এখন পর্যন্ত সহযোগিতা আমরা করতে চাই দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে। কারণ এই সরকার যারা এখন ক্ষমতায় আছেন তারা কিন্তু ক্ষমতায় যায় নাই, অনেক রক্ত ত্যাগের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশে তাদেরকে বসানো হয়েছে। তারা নির্বাচিত গভর্নমেন্ট না, তার রক্তের উপরে তাদেরকে বসানো হয়েছে। সুতরাং তাদের উচিত এখানে গণ অভ্যুত্থানের সেন্টিমেন্টকে কাজে লাগানো, এর বিপরীত কোনো চিন্তা যেন তাদের মধ্যে না থাকে। যদি হয় এটা দেশের জন্য, দেশের মানুষের জন্য এটা অকল্যাণকর হবে। আমরা আগেও এই সরকারকে সহযোগিতা করতে করেছি, এখন পর্যন্ত আমরা সহযোগিতা করতে চাই। যার কারণে আমরা এই সকল ঘটনার আমরা প্রেস ব্রিফিং করেছি, আমরা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে, আমরা বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে আমরা কিন্তু সরকারকে এই ব্যাপারে সচেতন করার চেষ্টা করি, সতর্ক করার চেষ্টা করেছি। এরপরও যখন সরকার এদিকে কিছুটা আমরা দেখছি যে শিথিল, কারণ দেখুন যে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান, তিনি গত কয়েকদিন আগে 5ই আগস্টে যখন জুলাই ঘোষণাপত্র ঘোষণা করলেন, দেখুন সেখানে জুলাই ঘোষণাপত্রের মধ্যে আসলে জুলাই স্পিরিট কি স্পষ্ট হয়েছে? হয় নাই। এখানে বহু কিছু মানে ইগনোর করা হয়েছে। এখানে 47কে ইগনোর করা হয়েছে, এখানে 75কে ইগনোর করা হয়েছে, 75-এর 15ই আগস্টকে ইগনোর করা হয়েছে। এরপর 75-এর যদি 15ই আগস্ট যদি না ঘটতো তাহলে পরবর্তী সময়ের বাংলাদেশ আমরা কেমনে পেতাম? এরপরে দেখুন পিলখানার মতো একটা বড় ঘটনা বাংলাদেশের জন্য, যেখানে 2টা বাহিনীকে এখানে
একেবারে ধ্বংস করে ফেলার একটা গভীর ষড়যন্ত্র, এই ঘটনাটা কিন্তু এখানে স্থান পেল না। এখানে আপনার শাপলা চত্বরের মতো এখানে যে এই দীর্ঘ 16 বছর সহ এবং গণঅভ্যুত্থানে বিপ্লবের মধ্যে যে ইসলামপন্থীদের, মাদ্রাসা ছাত্রদের, বিভিন্ন মানে কওমি আলিয়া সব শ্রেণীর আলেমদের যে একটা বড় ভূমিকা ছিল, বিশেষ করে শাপলা চত্বরে এত বড় একটা গণহত্যা ঘটেছে, সেটাও কিন্তু এখানে স্থান পায় নাই। এরপরে দেখুন এই যে জুলাই ঐক্যমতের মানে এই যে ঐক্যমতের একটা কমিশন গঠন হলো, তারা 6টা কমিশন গঠন করলো, একটা বড় কাজ করতে দেশের জন্য, ওইটাও কিন্তু এখানে স্থান পায়। এই গণ অভ্যুত্থানে দেশের বাইরের যারা জুলাই যোদ্ধা ছিলেন, অর্থাৎ যারা হলো প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যাদেরকে বলা হয়, তাদেরকেও এখানে স্থান দেওয়া হয়নি। তাদের একটা বিরাট কন্ট্রিবিউশন কিন্তু ছিল এই আন্দোলনে। তারা রেমিটেন্স বন্ধ করে দিয়ে সরকারকে কিন্তু একটা বড় ধরনের থ্রেট দিয়েছিল এবং সেখান থেকেও তারা আন্দোলন করেছে। অথচ এত বড় ভূমিকা রাখার পরেও এই ঘোষণাপত্রে তাদের স্থান দেয়। এখন পর্যন্ত জুলাই যে ঘোষণাপত্রে বলা হলো যে জুলাই যে সনদটা হবে, এটা নাকি পরবর্তী গভর্নমেন্ট এসে এটা বাস্তবায়ন করবে এবং 2 বছরের মধ্যে একটা টাইম। এটা তো শুভঙ্করের ফাঁকি একটা। ইতিপূর্বে এই ধরনের ঘটনা ঘটেছে যে 91 যে স্বৈরাচার বিরোধী আন্দোলন যখন মানে স্বৈরাচারের পতন ঘটলো, তখন ত্রিপক্ষীয় একটা সমঝোতা স্মারক হয়েছিল, যেটা কোনো আইনি ভিত্তি ছিল না। এই সমঝোতার ভিত্তিতে একটা সুন্দর নির্বাচন হয়েছিল, কিন্তু নির্বাচন পরবর্তী যারা ক্ষমতা এসেছিল বাস্তবায়নই করেনি। তার মানে রাষ্ট্র ক্ষমতায় যারা যায়, এখনো যদি এখন যে জুলাই সনদ যেটা হতে যাচ্ছে, এই জুলাই সনদটা যদি আইনি ভিত্তির উপরে না আনা হয়, তাহলে পরবর্তী যেই সরকারি ক্ষমতায় আসুক না, তিনি এটা নাও মানতে পারেন, নাও মানতে পারেন। তখন কি হবে? এই যে এতদিনের এই আন্দোলন সংগ্রাম, এত কষ্ট সব ব্যর্থ হয়ে যাবে। এবং তার ইতিহাস তো বললাম যে আছে। দেখুন যে এটা একটা আমরা বলেছি যে জুলাই এই সনদটাকে আইনি ভিত্তি দিতে হবে। আজকে দ্বিতীয় দফায় যে আলোচনাগুলো হয়েছিল ঐক্যমত্য কমিশনে, এই আলোচনাগুলোর মধ্যে 20টা আলোচনার মধ্যে 11টা সিদ্ধান্ত ঐক্যমতের ভিত্তিতে হয়েছে, বাট 9টা ভাইটাল পয়েন্ট, যেখানে নির্বাচন পদ্ধতি সহ যে পয়েন্টগুলো এখানে আছে, মানে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতির এখানে নারী, অনেকগুলো ভাইটাল পয়েন্ট আছে এখানে। এই 9টা বিষয়ে কিন্তু বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার মানে সবাই বলেছে, এই কারণে ওরা চুপ আছে, কিন্তু তারা নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছে। পরবর্তীতে যদি ধরে নেন যে তারা রাষ্ট্র ক্ষমতায় গেল, তারা যদি বলে যে আমরা তো এই বিষয়ে আগেই নোট অফ ডিসেন্ট দিয়ে দিয়েছিলাম, আমরা তো এটা একমত হয়নি, সুতরাং এটা বাস্তবায়ন করবো না, তাহলে কি করবেন? এর জন্য এই আশঙ্কা থেকেই তো আমরা এখন বলছি, রাজনৈতিক দলগুলো বলছে, দেশের মানুষ বলছে না, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, এমন একটা আইনি কাঠামো তো নিয়ে আসতে হবে যেন পরবর্তী যেই ক্ষমতা আসে এটা তারা সংবিধানে সংযোজন করা এবং সংসদে এটা পাশ করতে তারা যেন বাধ্য থাকে। এখন নির্বাচন সম্ভবত বারবারই যে কথাটা চলে আসছে, এই সময়ের মধ্যে এই যে ঐক্যমতে পৌঁছে এটার একটা সুরাহা করা, একই সঙ্গে নির্বাচন আয়োজনের দিকে যাওয়া ফেব্রুয়ারির মধ্যে। সরকার চাইলে 3টা এখানে মানে উপায় আছে তাদের জন্য। প্রথমত একটা লিগ্যাল ফ্রেমের মধ্যে নিয়ে আসা। 2 নম্বর হলো অধ্যাদেশ জারি করেও কিন্তু তারা এগুলোকে লিগ্যাল ফ্রেমের মধ্যে আনতে পারে। যদি এটাতেও না হয় তাহলে গণভোট, যদি এটাতে না হয় তো তার আগে তো 2টা অপশন আছেই। এই 2টা অপশন গণভোটের চাইতে আরও সহজ। ইতিপূর্বে যখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এসেছিলেন, তিনি কিন্তু অনেকগুলো অধ্যাদেশের মধ্য দিয়ে তার অনেকগুলো তার রাষ্ট্রপতি হওয়া, তার অনেকগুলো কাজ কিন্তু তিনি বৈধতা দিয়েছিলেন। এরকম অনেক উদাহরণ, যেমন দেখুন স্বাধীনতার পূর্ববর্তী যে ঘোষণাপত্র তারা রেডি করেছিল, যে ঘোষণাপত্রের আলোকেই একটা স্বাধীনতা যুদ্ধ হলো এবং মুজিবনগর সরকার প্রতিষ্ঠা। পরবর্তী দেখুন যে 72 সালে কিন্তু সংসদ বসে এটাকে কিন্তু বৈধতা দেওয়া হয়েছিল, আইনি ফ্রেমের মধ্যে সংবিধান সংযোজন করা হয়েছে। এরকম অনেক উদাহরণ আছে। এটা এখন চাইলে আমরা গভর্নমেন্ট যদি আন্তরিক হয় তাহলে এটা অধ্যাদেশের মাধ্যমে এখন তারা একটা অধ্যাদেশ দিয়ে দিল, পরবর্তী সময় যেই সরকার ক্ষমতা আসবে তারা সংসদে এটা পাশ করে নিতে পারবে, সুযোগ আছে, সময় আছে। এটা ছাড়া বিকল্প পথ নেই। এর বিকল্প যেই চিন্তা করবে সেই মানুষ, বাংলাদেশের মানুষ দ্বারা ধিকৃত হবে, মানুষের মতামতের বিপরীতে তার অবস্থা নিবে বলে স্পষ্ট হবে। বিআরের অনেকগুলো মডেল রয়েছে, যেমন সাধারণত জেনারেলি সর্বত্র পিয়ার, মিশ্র পিয়ার বা আংশিক পিয়ার, যেভাবেই হোক বলি।
আপনারা জামায়াত ইসলামী পিআরের কোন মডেলটাকে এবার নিতে চাচ্ছেন? সর্বত্রই পিআর চাচ্ছেন, নাকি কোন কোন আসনে পরীক্ষামূলক পিআর চাচ্ছেন, কিছু কিছু আসনে উচ্চ কক্ষে বা নিম্ন কক্ষে, না উভয় কক্ষে? আসলে একটা মার হলো জামাত ইসলামী উভয় কক্ষেই পেয়ারের ব্যাপার প্রস্তাবনা দিয়েছে এবং যুক্তি দেখাচ্ছি আমরা। এটা এমন কোনো জটিল বিষয় না যে এটা পরীক্ষা করতে হবে। ইভিএম একটা জটিল বিষয় ছিল, প্রযুক্তির বিষয় ছিল, মানুষের বোঝার বিষয় ছিল। ওইটা পরীক্ষামূলকভাবে একটা দুইটা আসন হতে পারে। পিআর তো কোনো জটিল বিষয় না, পানির মতো সহজ বিষয়। একজন গ্রামের কৃষকও এটা বুঝতেছে যে পিআর কি জিনিস। পিআর মানে হলো ব্যক্তিকে বাদ দিয়ে একই সিস্টেম, সে ভোট দিতে যাবে, আগে ব্যক্তিকে দিত, এখন দলকে ভোট দিবে। এখানে না বোঝার কোনো কিছু নেই। সুতরাং জামাত ইসলাম উভয় কক্ষেই পিআরের পক্ষে যুক্তি উপস্থাপন করেছে। আমরা চাই দুই দুই কক্ষেই পিআর প্রতিনিধি নির্বাচন হোক। তার মানে এখানে ব্যক্তি যেই দাঁড়াক সেটা বিষয় না, ভোটটা পাবে দল। দল তাহলে সেই ক্ষেত্রে আপনারা যেটা বলেন আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, তাহলে আপনার যিনি প্রতিনিধি হচ্ছেন তিনি সৎ লোক না কি সেটা বিবেচনায় আসতেছে কিনা? অবশ্যই, কেন সৎ লোক আসবে না? আমরা সৎ লোককেই তো ভোট বেছে তো নেব। জামায়াত ইসলামীকে দিচ্ছে। এখন জামায়াত ইসলামীর একটা, সেখানে আপনি আপনি এমন একজনকে সেখানে প্রতিনিধি বানালেন, সাইনবোর্ডে জামায়াত ইসলামের প্রতিনিধি হিসেবে রাখলেন, তাকে হয়তো সোসাইটি বা ভোটাররা সৎলোক মনে করছে না, তাহলে কি আপনাদের দলের সেই নীতির সাথে এটা না কনফ্লিক্ট না করে? না, এখানে তো প্রত্যেকটা জায়গায় আপনার দল যখন সিলেকশন দেবেন এই ব্যাপারে পরবর্তী সময় অবশ্যই ওই ব্যক্তির জনপ্রিয়তা, ওই ব্যক্তির যোগ্যতা, দক্ষতা, তার নৈতিকতা, চরিত্র এবং তার সামগ্রিক বিষয়গুলো কিন্তু সামনে আসবে। হ্যাঁ, আপনি তো আমাদের দল সম্পর্কে খুব ভালো করেই জানেন যে আমাদের দল সবসময় যোগ্যতার মূল্যায়ন করে, নৈতিকতার মূল্যায়ন করে, দুর্নীতি মুক্তটাকে মূল্যায়ন করে। সুতরাং আমরা দৃঢ়ভাবে বলতে পারি যে আমরা মানে জনপ্রিয়, যোগ্য, দক্ষ মানুষগুলোই জনগণের প্রতিনিধি হিসেবে ইনশাআল্লাহ জামাতের মাধ্যমে আসবে। আগামী নির্বাচনে আপনাদের সরকার গঠন বা রাষ্ট্র ক্ষমতায় আসার সম্ভাবনা, এটা আপনারা কিভাবে দেখছেন, কিভাবে মূল্যায়ন করছেন? আমরা তো আশাবাদী, এদেশের জনগণ পরিবর্তন চায়। সেই পরিবর্তনটা জামাত ইসলামীকে ঘিরেই স্বপ্ন দেখছে মানুষ এবং সর্বত্রই। এখন রিক্সা চালকের রিক্সায় উঠলেও সেও বলে যে বহু দলকে তো আমরা দেখেছি, সবাইকে আমরা ভোট দিয়েছি, কে কী করেছে দেশের জন্য সবাইকে দেখেছি, এবার আমরা বিকল্প কিছু চিন্তা করছি। যখন বলা হয় বিকল্পটা কে, এবার আমরা জামাত ইসলামীকে চিন্তা করছি। কারণ জামাত ইসলামী দীর্ঘ সময় ধরে একটা পরীক্ষিত রাজনৈতিক সংগঠন, দুর্নীতিমুক্ত জীবনযাপন গঠা, দুর্নীতিমুক্তভাবে দায়িত্ব পালন করার রেকর্ড জামাত ইসলামীর আছে। কারণ আমরা আমাদের দলীয়ভাবে দলীয় লোকজন যখন ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছে সেখানেও মানে যোগ্যতা, সততার, নৈতিকতার পরিচয় দিয়েছে। আমাদের যারা ইতিমধ্যে এমপি নির্বাচিত হয়েছেন তারাও সততা, দক্ষতা, দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন। আমাদের যে সকল মন্ত্রীরা মন্ত্রী হিসেবে 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছেন তারাও সততা, দক্ষতা এবং যোগ্যতা, দেশপ্রেমিকের পরিচয় দিয়েছেন এই জায়গাগুলো। সুতরাং আমরা পরীক্ষিত, এদেশের মানুষ এবার এই পরীক্ষিত ব্যক্তি এবং এই দলটাকেই ইনশাআল্লাহ এবার ভোট দিয়ে রাষ্ট্র ক্ষমতার জন্য চিন্তা করবো ইনশাআল্লাহ। আর ইতিমধ্যেই আমরা তো এখানে দেশপ্রেমিক যে আরও কিছু রাজনৈতিক সংগঠন আছে, কিছু ইসলামী দল আছে, তাদের সাথেও যারা ফেসিবাদ বিরোধী, যারা দুর্নীতিবাজ বিরোধী, যারা হলো টেন্ডারবাজ বিরোধী, যারা চাঁদাবাজ বিরোধী, যারা আগামীর নতুন বাংলাদেশের স্বপ্ন যারা দেখে, এই সমস্ত রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা একটা নির্বাচনে জোট করার ব্যাপারে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। আলহামদুলিল্লাহ, দোয়া করেন, ইনশাআল্লাহ আমরা সবাইকে সাথে নিয়ে এই দেশটাকে করবো ইনশাআল্লাহ। মোহনা টিভিকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।